হ্যালো এভরিওয়ান, এখানে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সেটা হচ্ছে ডেইলি স্টার পত্রিকার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপর গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট। আজকে এই রিপোর্টটা আমরা আগে যেভাবে অ্যানালাইসিস করতাম সেভাবে একদম গ্রামার, ভোকাবুলারি, ফোকাস রাইটিং, কম্প্রিহেনশন প্র্যাকটিস সব কিছুকে আমরা সেন্টার করে অ্যানালাইসিস করার চেষ্টা করব। প্রথম যেটা সেটা হচ্ছে যে এখানে হেডলাইন 14 সাইটস ন্যাথর। এই সাইটস হচ্ছে এখানে মেইন বরফ, এটার অর্থ হচ্ছে তিরস্কার করা বা বৎসনা করা। এটা বরফের সিঙ্গুলার ফর্ম। বরফের শেষে যদি এস বাই এস থাকে সেটাকে আমরা বলবো এটা হচ্ছে বরফের সিঙ্গুলার ফর্ম। এবং তিরস্কার করেছে, কাকে করেছে? ন্যাঠোকে করেছে। তাহলে এই অংশটার পরে আমি হোম দ্বারা স্পষ্ট করলে এই অংশটা পাচ্ছি। সো ন্যাঠো এখানে এটা হচ্ছে একটা অবজেক্ট। একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট চিনতে গেলে সর্বদা মেইন ভার্ব থাকবে, সে মেইন ভার্বের পরবর্তী অংশটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা খুঁজে পাই তাহলে সেটাই অবজেক্ট। যদি কিছু ভার্ব, যে ভার্বের পর অবজেক্ট থাকবে সেটাই হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব। এখানে সাইডস হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের পর অবজেক্ট থাকবে সেটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব। ইন স্পিচ, তার একটা বক্তব্যের মধ্যে। কোথায়? বক্তব্যের মধ্যে। এই যে এটাকে ওয়ার দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। সো এটা হচ্ছে যে যেহেতু এখানে দুইটা ওয়ার্ড, তাহলে এটাকে ফ্রেজ বলতে হবে এবং এটা হচ্ছে দ্য অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সচরাচর একটা বাক্যের মধ্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বের করার জন্য ওয়ার, হোয়েন, হোয়াই এবং হাউ, এই চারটা ডব্লিউএইচও ওয়ার্ড দ্বারা যদি আমরা প্রশ্ন করে খুঁজে পাই সেটাকে আমরা বলতে হবে এটা একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা স্কেল বেক, এটা একটা কম্পাউন্ড এডজেক্টিভ। এই যে ভিক্টোরি ডে প্যারেড, বিজয় দিবসের প্যারেডের যেটা হালকা পরিসরের আয়োজন। স্কেল বেক মানে যেটা, এটা একটা ফ্রেজের অর্থ প্রকাশ করবে যেটা হচ্ছে যেটা হালকা পরিসরের আয়োজন, অত বেশি বেশি আয়োজন ছিল না, যে হালকা পরিসরের। এই স্কেল বেক এটা এই নাউন ফ্রেজটাকে মডিফাই করেছে। সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এটা দুইটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত, মাঝখানে একটি হাইপেন থাকলে এটাকে বলতে হবে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আবার যদিও এই অ্যাড সহ আবার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাচ্ছি, এটাও একটা প্লেস ওয়ার দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব পাইলাম, একটা সাবজেক্ট পাইলাম। আমরা গঠন অনুসারে এই সেন্টেন্সটাকে বলতে পারি এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। শিক্ষার্থীবিন্দু, আমরা এখন দেখব বিস্তারিত, একটু দেখব ওখানে কী লেখা হয়েছে। প্রত্যেকটা বিষয় আমি যেভাবে হেডলাইনটা অ্যানালাইসিস করেছি সেভাবে আলোচনা করার চেষ্টা করব। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেড সেটারডে, এই যে সেড ফাইনাইট ভার্ব, ভার্বের সে থেকে সেড, ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে এটা ফার্স্ট ফর্ম হলো। এই যে দেখো রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এটা সেড মানে তোমরা জানো যে বলা কখন বলেছিল, স্যাটারডে, যে শনিবারে, এটা একটা অ্যাডভার্ব। তাহলে ভার্বের পরে কি অবজেক্ট হবে নাকি অন্য কিছু হবে? ওই যে বললাম আমি ফার্স্টে কীভাবে ভার্বের পর অবজেক্ট হবে, এটা হয়েন দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। তাহলে হয়েন দ্বারা প্রশ্ন করলে এখানে অবজেক্ট নাই, সেড এখানে হচ্ছে যে এটা এতটুকুর ভিতরে যদি বিবেচনা করি সেট হচ্ছে এখানে এর ভিতরে, এটা হচ্ছে ইন্টারজেটিভ ভার্ব। তবে সেডের পরে এখানে যেটা আছে দ্যাট, এই অংশটা যে হিজ সোলজার্স ইন ইউক্রেন ওয়ার fighting an aggressive force backed by all of NATO and describe his war goals as just as, এতটুকু পর্যন্ত আমরা দেখি যে তার সৈন্যরা, সে বলেছিল ইন ইউক্রেনের মধ্যে ওয়ার ফাইটিং, যুদ্ধ করতেছিল, যেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়ার হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্ব হচ্ছে যে ফাইটিং। তাহলে এটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব।
তাহলে হিজ সোলজার্স ইন ইউক্রেন এটা হচ্ছে যে সাবজেক্ট, এ ফুল এই অংশটা সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে যে এখানে নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে পরীক্ষার মধ্যে যদি এতটুকু আন্ডারলাইন করা থাকে সাবজেক্ট পর্যন্ত ফুলটা, তখন নাউন ফ্রেজ বলতে হবে। যদি আমি আরেকটু আন্ডারলাইন করে যদি দেখাই, যখন আবার এই যে ইউক্রেন পর্যন্ত আন্ডারলাইন করা হবে, শুধুমাত্র যদি ইউক্রেন পর্যন্ত আন্ডারলাইন করা হয় তখন বলতে হবে এটা হচ্ছে যে এতটুকু পর্যন্ত আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, তাহলে একটা ফ্রেজ কখন কোন ফ্রেজ হবে সেটা আন্ডারলাইনের উপরে, অবস্থানের উপরে ডিপেন্ড করে। অ্যান্ড অ্যাগ্রেসিভ ফোর্স, অ্যাগ্রেসিভ অ্যাডজেক্টিভ, ফোর্স হচ্ছে এখানে নাউন, যেটা এনও হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ। আর্টিকেল সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে, আর্টিকেল সর্বদা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এটা তারা ফাইটিং করতেছে খুব অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক শক্তি দিয়ে, আক্রমণাত্মক শক্তির সাথে তারা করতেছে। এই শক্তিটা বেগড, এই যে আমরা জানি এই বেগটা হচ্ছে সচরাচর অ্যাডভার্ব হয় পিছনে, কিন্তু এখন যখন বেগটা হচ্ছে অর্থ যখন সমর্থন দেওয়া তখন এটা ভার্ব হয়। এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করে, এটা একটা অ্যাডজেক্টিভ। সেই শক্তিটা কাদের সমর্থনে? বাই অল অফ ন্যাটো, ন্যাটোর সমর্থনে, ন্যাটোর সদস্যভুক্ত যতগুলো রাষ্ট্র আছে তাদের সমর্থনে একটা গোষ্ঠীর সাথে ইউক্রেনের মধ্যে তার সৈন্যরা সংগ্রাম করে যাচ্ছে, এটাই উনি বলতে চাচ্ছে। যেখানে উনি বলেছে ডিসক্রাইব হিজ ওয়ার গার্লস, তার এই যুদ্ধের লক্ষ্যটাকে অ্যাজ এ জাস্টেস, এই যে জাস্ট এখানে অ্যাডজেক্টিভ, এই অ্যাজ এই দুটোই হচ্ছে দ্য পজিটিভ ডিগ্রির অংশ। কোনো অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাজ থাকে, পরে আগে এবং পরে সেটা হচ্ছে পজিটিভ। হি অ্যাড্রেস, এখানে যদিও এই যে অ্যাজটা কিন্তু আবার এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করেছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এখানে আমি দ্যাট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন পেয়েছি। হি সোলজার্স ইন ইউক্রেন ওয়ার ফাইটিং, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং ভ্লাদিমির পুতিন সেট, এটা হচ্ছে একটা মেইন ক্লজ। ইতিমধ্যে আমরা ক্লজ 1 পেয়েছি, একটা মেইন ক্লজ, এরপরে সাবঅর্ডিনেট ক্লজ একটা পেয়েছি, দুইটা ক্লজ। এরপরে হি অ্যাড্রেস স্কেল ব্যাক ভিক্টোরি ডে প্যারেড অন রেড স্কয়ার, এই রেড স্কয়ারের উপরে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট পরিসরের একটা প্যারেডের মধ্যে এই বিষয়গুলো উনি উপস্থাপন করেছিল। তাহলে এখানে একটা ক্লজ, যেহেতু অ্যাজ একটা সাবঅর্ডিনেটিং কন্ডিশন, হি অ্যাড্রেস, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে হি হচ্ছে দ্য সাবজেক্ট, অ্যাড্রেস হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দুইটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ, যতটা সাবঅর্ডিনেট ক্লজ ততটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। দ্যাট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে। এরপরে হচ্ছে অ্যাজ হচ্ছে যে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে ওয়ার ফাইটিং এটা সাবঅর্ডিনেট ক্লজ, হি অ্যাড্রেস স্কেল বেক ভিক্টোরি, এটা হচ্ছে যে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এরপর এটা একটা প্রিন্সিপাল ক্লজ। একটি প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ মিলে যেটা হয় সেটা হচ্ছে এই সেন্টেন্সটা গঠন অনুসারে কমপ্লেক্স সেন্টেন্স বলতে হবে। এখন আসি, আমি প্রথম যে কথাটা বলেছিলাম, আমি এই অংশটার ভিতরে শুধু আমি যদি একটু এটা ইরেজ করে যদি আপনাদেরকে দেখাতে চাই, আমি এই অংশটার ভিতরে যদি বিবেচনা করি, সেডের পরে কোনো অবজেক্ট নাই বিদায় আমি বলেছি সেড ইন্ট্রানজিটিভ ভার্ব। অ্যাকচুয়ালি এই যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে 3 প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ ক্লজ, এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, এই 3টা ক্লজের মধ্যে সেড বলেছিল, কি বলেছিল? দ্যাট দ্বারা এই কথাটাই বলেছিল। এই ফুলটাই হচ্ছে আবার সেডের পরে যদি ধরি, এটা হচ্ছে একটা অবজেক্ট পাই, মানে অবজেক্টিভ ক্লজ, মানে এটা অবজেক্ট হিসেবে কাজ করেছে। যখন কোনো ক্লজ যখন অবজেক্ট হিসেবে কাজ করবে তখন সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটাকে বলতে হবে নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ। এদিক দিয়ে যদি আবার ক্লজের দিক দিয়ে যদি বিবেচনা করি, সেডের পরে যেহেতু অবজেক্ট আছে তখন আবার এটা ট্রান্সিটিভ ভার্ব হিসেবে আমাদের বিবেচনা করতে হবে। এখানে আরেকটা বিষয়, এই যে রাশা থেকে রাশিয়া বা রাশা যেটা বলি, এটা থেকে রাশান কেন হলো বা রাশিয়ান কেন হলো? কারণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এটা হচ্ছে যে ফুল একটা নাউন, নাউনটাকে কী হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমি রাশিয়াটা সরাসরি নাউন অর্থে ইউজ করা হয়, তাই আমি নাউন আগে নাউন ইউজ করতে পারি না, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয় বিদায় এই নাউনটার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করলাম। এরপরে কি বলা হচ্ছে?
পুতিন হ্যাজ মেড প্রেজেন্ট পারফেক্ট, এই যে ভার্বাল ফ্রেজ, অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব মিলে যেটা হয় সেটা হচ্ছে দ্য ভার্বাল ফ্রেজ, ফাইনাইট ভার্ব। দ্য মেমোরি, এই যে মেমোরিটা নাউন, কেন নাউন? দি আর্টিকেল সর্বদা অ্যাজেক্টিভের কাজ করে। আর্টিকেল যদি অ্যাজেক্টিভেরও যদি কাজ করে তাহলে আর্টিকেলের পর অবশ্যই নাউন থাকতে হবে। মেমোরি এখানে নাউন, এই মেমোরির ভার্ব হচ্ছে তবে মেমোরাইজ, মেমোরাইজ। তাহলে উনি অফ সোভিয়েত ভিক্টোরি, তখন যেটা 1991 সালের আগে রাশিয়াকে বলা হতো সোভিয়েত ইউনিয়ন, এই সোভিয়েত ইউনিয়নের স্মৃতি উনি তুলে ধরেছিল। ওভার নাজি জার্মানি ইন ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড সেন্ট্রাল ন্যারেটিভ অফ হিজ 25-year রোল। অর্থাৎ ওনার যে ন্যারেটিভ মানে হচ্ছে যে বক্তব্যটা দেয় বক্তা, তার এই কথাটাই হচ্ছে যে ন্যারেটিভ। যদি আমরা যদি বলি, যেমন আমি যদি বলি ফরমেটিভ, সাপোজ গঠনমূলক, তাহলে এখানে সাফিক্স আছে হচ্ছে যে ইভ। সাফিক্স যদি ইভ থাকে সেটা হচ্ছে যে সচরাচর কিন্তু অ্যাজেক্টিভ হয়। তবে এখানে যে ব্যতিক্রম, সেন্ট্রালটা হচ্ছে যে এখানে অ্যাজেক্টিভ হওয়াতে অ্যাজেক্টিভের পরে কখনো অ্যাজেক্টিভ হয় না, কারণ এখানে আরেকটা নাউন থাকতে হতো। তাহলে এই যে অ্যাজেক্টিভের পর যেহেতু নাউন নাই, সরাসরি এটা অ্যাজেক্টিভ আর হচ্ছে না, ন্যারেটিভ এটা হচ্ছে যে নাউন অর্থে ইউজ করা হচ্ছে। যদিও ন্যারেটিভের নাউন হচ্ছে যে ন্যারেশন, কথাটাকে বলা হয়, আবার এটার ভার্ব হচ্ছে যে ন্যারেট। তাহলে অনেক সময় এখান থেকে বুঝিয়েছি যে অনেক সময় ওয়ার্ড ফরমেশন অনুসারে বাক্যের মধ্যে কিন্তু ওয়ার্ডটা হয় না, যেটা রিয়ালিজম প্র্যাকটিক্যাল লেভেলে যদি আমরা বিবেচনা করি সেটা অ্যাজেক্টিভটা অনেক সময় নাউন হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ন্যারেটিভটা নাউন হচ্ছে। তাহলে ওনার যে সেন্ট্রাল ন্যারেটিভ মানে ওনার যে বক্তব্যর একদম প্রধান কেন্দ্র, সবচেয়ে মূল বিষয় যে উনি উল্লেখ করতে চেয়েছিল 25 বছরের ওনার শাসনের মধ্যে উনি বোঝাতে চাচ্ছে সোভিয়েত ইউনিয়নের যে একটা বিজয়ের কথা উনি যেটা স্মরণ করেছেন, যেটা নাৎসি বাহিনী থেকে, জার্মানির নাৎসি বাহিনী থেকে উপর যে জয়টা এসেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই সেন্টেন্সটা যদি দেখি আমরা, এখানে 25 ইয়ার্স, এটা ইয়ার্স কেন হলো না, যেহেতু এটা ফ্লোরাল, কারণ এখানে রুলটা নাউন, ইয়ার এখানে অ্যাজেক্টিভের কাজ করে। যখন নাউন যখন অ্যাজেক্টিভের কাজ করে, অ্যাজেক্টিভ কখনো ফ্লোরাল হতে পারে না। এখানে যদি 25 ইয়ার্স দেয় তাহলে এটা ভুল হবে, যেহেতু ইয়ার এখানে হচ্ছে অ্যাজেক্টিভ। যদি শুধু সিঙ্গেল যদি বলতাম 25 ইয়ার্স তখন কিন্তু হতো, তখন ইয়ার্স এখানে নাউন অর্থে ইউজ করলে আমরা ইউজ করতে পারতাম। আর এখানে ইন ওয়ার্ল্ড ওয়ার এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার যদি এই যে আমি যদি বলি দ্য মেমোরি অফ দ্য সোভিয়েত ভিক্টোরি, এই যে এটা ফুলটা একটা অবজেক্ট, কি উনি বুঝাতে চেয়েছেন, কি উপস্থাপন করতে চেয়েছেন, কি ন্যারেটিভ দাঁড় করাতে চেয়েছেন, তাহলে এটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। তাই এটা একটা অবজেক্ট, এই যে দ্য মেমোরি অফ দ্য সোভিয়েত ভিক্টোরি, অবজেক্ট যখন ফ্রেজ হয় তখন এটাকে নাউন ফ্রেজ বলতে হবে। সাবজেক্ট অবজেক্ট সর্বদা নাউন ফ্রেজ হয়। আর মেড এখানে যেহেতু এটার ফর অবজেক্ট আছে, মেড হচ্ছে এখানে ট্রান্সিটিভ ভার্ব। তাহলে এই ফুল সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট পেয়েছি, এটা একটা আবার সিম্পল সেন্টেন্স। এখানে যে একটা বিষয় আমি উল্লেখ করব সেটা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিংকে আমরা সচরাচর যদি আমি বুঝাতে চাই যে এই বিষয়টা আমি একটু যে লাইন করে চেষ্টা করব, একটা সাবজেক্ট, যেমন আমি যদি বলি সাপোজ আই যে পে অ্যাটেনশন, আমি মনোযোগ সৃষ্টি করেছি, তাহলে আই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একদম সিম্পল সেন্টেন্স। তো এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব আবার অবজেক্ট আবার বিশাল অংশ, তার মানে এই যে স্ট্রাকচারও হয়েছে কিন্তু এটা ছোট্ট করে লেখা হয়েছে, এটা বড় করে লেখা হয়েছে। অর্থাৎ এখানে যেমন সাবজেক্টকে একটা ওয়ার্ড, তাহলে সাবজেক্টকে আমি যদি সেন্টেন্সটাকে আরও বেশি ইনফরমেটিভ করতে চাই, সাবজেক্টকে আমি যেমন এটা বিশাল একটা সেন্টেন্স, ফুতির না বলে আবার এটাকে এভাবে বলতে পারতাম, একটা ফ্রেজের মাধ্যমে বলতে পারি, একটা সাবজেক্টকে নাউন ইন পজিশনের মাধ্যমে বড় করতে পারি। যেমন একটা ওয়ার্ডে অবজেক্টকে না বলে অবজেক্টটাকে আমি একটা ফ্রেজে লিখতে পারি, তাহলে সেন্টেন্সটা এভাবে বড় হচ্ছে। এরপর যখন সেন্টেন্সটাকে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরে এরপরে যেটা আমরা প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ,
এরকম, অর্থাৎ আমি যদি ফ্রেজের বিন্যাসটা বুঝি তাহলে একটা ছোট্ট সেন্টেন্সকে বড় করে লেখা যায়, একটা বড় সেন্টেন্সকে ছোট করে লেখা যায়। এটার জন্য ফ্রেজের বিন্যাসটা খুবই ইম্পর্টেন্ট, ফ্রেজ এবং ক্লজের বিন্যাসটা। তাহলে আমাদের মধ্যে ফ্রি হ্যান্ড রাইটের স্কিল একটা বোঝা কিন্তু পসিবল হবে।